প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ এবং সুন্দর আছো। আজ 7/12/2020 তারিখে আমি নিত্যানন্দ কুমার বিশ্বাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা দ্বাদশ শ্রেণীর মজুরি বিবরণী, গত আমরা ক্লাসে করেছিলাম একটা অঙ্ক, সেই মজুরি বিবরণীর কর্মঘণ্টা পদ্ধতিতে একজন শ্রমিককে কিভাবে মজুরি দেওয়া হয় সেই বিষয়ে আমরা কথা বলবো। অর্থাৎ একজন শ্রমিক যে কাজটা করার কথা, যে কয়েক ঘন্টা তার থেকে বেশি ঘন্টা কাজ করলে যে অতিরিক্ত সময়ের কাজের জন্য কিভাবে মজুরি দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমরা কর্মঘণ্টা পদ্ধতিতে একজন শ্রমিক কিভাবে মজুরি পায়, তার নিয়মিত বা স্বাভাবিক মজুরি এবং অতিরিক্ত সময়ের মজুরি, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো এবং এই বিষয়ে একটা অঙ্ক আমরা করব। তো আমরা সরাসরি চলে যাই একটা অঙ্কে। যেহেতু আমরা গত ক্লাসেও একটা অঙ্ক করেছি, তো আমাদের যে প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটা আমাদের আছে। তো আজকে আমরা কর্মঘণ্টা পদ্ধতিতে একজন শ্রমিককে আমরা কিভাবে স্বাভাবিক সময়ের মজুরি এবং অতিরিক্ত সময়ের মজুরি প্রদান করে থাকি সেই বিষয়ে একটা অঙ্ক আমরা চলে যাচ্ছি। দেখো, একটি কারখানায় 40 জন শ্রমিক কাজ করে। প্রত্যেকে সাপ্তাহিক 56 ঘন্টা সময়ের জন্য স্বাভাবিক হারে ঘন্টা প্রতি 15 টাকা করে মজুরি পায়। তাহলে একটা কারখানায় 56 ঘন্টা এক সপ্তাহে কাজ হয় এবং প্রত্যেকটা শ্রমিক প্রতি ঘন্টার জন্য 15 টাকা করে স্বাভাবিক হারে মজুরি পায়। এবার দেখো, 2004 সালের মে মাসের প্রথম সপ্তাহে ওই কারখানায় মোট 70 ঘন্টা কাজ। তো 56 ঘন্টা কাজ করার কথা বা ওই কারখানায় 56 ঘন্টা নিয়মিতভাবে কাজ হয়, কিন্তু মে মাসের প্রথম সপ্তাহে 70 ঘন্টা কাজ হয়েছে। তাহলে 70 বিয়োগ 56, এই যে 14 ঘন্টা, এই 14 ঘন্টাকে বলা হয় ওভার টাইম বা অতিরিক্ত সময়। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। তাহলে আমরা জানি স্বাভাবিক মজুরি হার 15 টাকা। তাহলে 15 টাকার দ্বিগুণ করলে হয় 15 গুণ 2 সমান 30 টাকা। তাহলে যে অতিরিক্ত সময় কাজ করবে সে প্রতি ঘন্টায় পাবে 30 টাকা। শ্রমিকগণ স্বাভাবিক মজুরি 40% বাড়ি ভাড়া ভাতা। অর্থাৎ একজন শ্রমিকের নিয়মিত মজুরি ছাড়াও যে অন্যান্য সুবিধাগুলো পেয়ে থাকে, যে সুবিধাগুলো সে পেয়ে থাকে সেগুলো তার মজুরির সঙ্গে যোগ হয়ে তার উপার্জন বৃদ্ধি পায়। তাহলে একজন শ্রমিক 40% হারে পাবে তার বাড়ি ভাড়া ভাতা মানে বাসস্থান ভাতা। তারপর দেখো, 15% যাতায়াত ভাতা এবং 5% হারে অন্যান্য পরিপূরক ভাতা পেয়ে থাকে। তাহলে 15% হচ্ছে যাতায়াত আর 5% হচ্ছে পরিপূরক ভাতা, অন্যান্য আনুষঙ্গিক যে ভাতা সেইগুলো সে পেয়ে থাকে। শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে চাঁদা এবং সাপ্তাহিক 10 টাকা করে কল্যাণ তহবিলে কর্তন করে। এবার শ্রমিকের ভবিষ্যতের কথা ভেবে কারখানা বা প্রতিষ্ঠানের মালিক শ্রমিকের কাছ থেকে নিয়মিত মজুরির 10% হারে প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকা কেটে রাখে। অর্থাৎ যখন সেই চাকরিটা বা কাজটা তার তখন থাকবে না বা সেই কাজের থেকে অবসর নেবে, তখন সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা তাকে সুদ সমেত ফেরত দেওয়া হয়। আর কি কল্যাণ তহবিল, শ্রমিকের কাজ করতে গিয়ে অনেক সময় অনেক রকম ক্ষতি হতে পারে। অনেক সময় যে কোনো কারণে, স্বাভাবিক অস্বাভাবিক কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এর জন্য শ্রমিকের কল্যাণ, যে শ্রমিকের যাতে মঙ্গল হয় এরকম একটা ভাবনা থেকে
কল্যাণ তহবিলে কেটে নেয় কত করে? কল্যাণ তহবিলে তার 10 টাকা করে সপ্তাহে কেটে নেয়। এছাড়া কি আছে? ওই সপ্তাহের শ্রমিকের নিকট হতে কারখানার যন্ত্রপাতির ক্ষতি বাবদ 1600 টাকা জরিমানা কর্তন করা হয়। অর্থাৎ ওই সপ্তাহে শ্রমিকরা কাজ করতে যে শ্রমিকদের অবহেলায় হোক বা স্বাভাবিক, যে শ্রমিকদের অবহেলাটাই এখানে বেশি জোর দেওয়া হচ্ছে, কারণ যেহেতু তার কাছ থেকে জরিমানা বাবদ আদায় করা হয়েছে, সেই জরিমানা বাবদ 40 জন শ্রমিকের কাছ থেকে 1600 টাকা জরিমানা বাবদ কেটে নিয়েছে। অর্থাৎ শ্রমিকের যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে কেটে নিয়েছে। তাহলে এই হচ্ছে আমার অঙ্কটা। এবার আমার কতে করতে বলেছে, দেখো ওভার টাইম মজুরি নির্ণয় করো। ওভার টাইম মানে অতিরিক্ত সময়, তাহলে অতিরিক্ত সময়ের মজুরি আমার বের করতে হবে। তো আমার নিয়মিত কার্য ঘন্টা বা কর্মঘন্টা হলো 56, কিন্তু করেছে কত? 70। তাহলে 70 বিয়োগ 56 সমান 14 ঘন্টা হচ্ছে ওভার টাইম। তাহলে দেখো ওভার টাইম মজুরি নির্ণয়, ওভার টাইম হচ্ছে 70 ঘন্টা বিয়োগ 56 ঘন্টা সমান 14 ঘন্টা। এই 56 আর 14 আমাদের কিভাবে হলো? অর্থাৎ 56 ঘন্টা এই সপ্তাহে কাজ করার কথা ছিল, সেখানে শ্রমিকরা কাজ করেছে 70 ঘন্টা। তাহলে যে কাজটা 56 ঘন্টা করার কথা ছিল সেখানে 70 ঘন্টা করেছে, এই যে বাড়তি যে 14 ঘন্টা, এইটা হচ্ছে ওভারটাইম। তাহলে ওভারটাইম মজুরি কত? স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। তাহলে ওভারটাইম মজুরির হার 15 টাকা গুণ 2, তাহলে 30 টাকা। এবার তাহলে অতএব 40 জন শ্রমিকের ওভারটাইম মজুরি, যেহেতু আমার 40 জন শ্রমিক, তাহলে একজন শ্রমিকের ওভারটাইম হচ্ছে কত? 30 টাকা গুণ 14, আর তাহলে 40 দিয়ে গুণ করলে আমার একসাথে 40 জনের ওভারটাইম মজুরি পাওয়া গেল। তাহলে 30 টাকা গুণ 14 ঘন্টা গুণ 40 জন শ্রমিক, তাহলে কত হয়? 16,800 টাকা। তাহলে ওভারটাইম মজুরি আমার 16,800 টাকা। তাহলে এই ওভারটাইম মজুরিটা হচ্ছে শ্রমিকের প্রাপ্য, অর্থাৎ শ্রমিকের যে আয়, সেই আয়ের সঙ্গে বাড়তি, অর্থাৎ নিয়মিত আয়ের সাথে এই বাড়তি আয়টা তার যোগ হয়ে তার উপার্জনের পরিমাণ বেড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ক। আর আমি তোমাদের আগেও বলেছি ক এর জন্য দাগ না কাটলেও চলবে, যেহেতু এটা হচ্ছে 2 নম্বরের কাজ। তাই আমার ক হয়ে গেল। এবার খ তে আছে দেখো মোট কর্তন নির্ণয়, আর গ তে আছে মজুরি বিবরণী তৈরি করো। তাহলে এবার আমরা খ তে চলে যাব। মোট কর্তন, দেখো মোট কর্তন নির্ণয়, এখানে আমি লিখলাম কর্তন বিবরণী। ওখানে আমার কর্তন ছিল কি কি? প্রভিডেন্ট ফান্ডে 10% টাকা কেটে নেয় শ্রমিকের কাছ থেকে, কল্যাণ তহবিলে নেয় সাপ্তাহিক 10 টাকা করে, আর জরিমানা বাবদ এক সপ্তাহে নিয়েছে 1600 টাকা। তাহলে 40 জনে 1600 টাকা জরিমানা দিলে একজনে কত দেয়? 1600 ভাগ 40। তাহলে দেখো শ্রমিক সংখ্যা একজন 40 জন, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল আর জরিমানা আর হচ্ছে মোট টাকা। এই ঘরটা আমি কেটে ফেললাম। যদি মনে করো যে এই ঘরটা আরো সুন্দর করে কাটবো, এর নিচে আরেকটা দাগ দিয়ে, উপরে আরেকটা দাগ দিয়ে, এখানে দেখো আমি স্বল্পতা, বোর্ডের জায়গার স্বল্পতার জন্য আমি কিন্তু দাগটা একটু সংক্ষেপ করেছি। আমি তোমাদের আগেও বলেছি, আমরা যখন ক্লাসে একসঙ্গে মিলিত হব তখন এই যে ছোটখাটো যে প্রশ্নগুলো, যে কাজগুলো, আমরা ওইখানে আরো ভালো করে বিস্তারিতভাবে শিখব। তো এভাবে দেখো শ্রমিক সংখ্যা, প্রভিডেন্ট ফান্ড, কল্যাণ তহবিল টাকা, জরিমানা টাকা, মোট টাকা। তাহলে একজন শ্রমিক নিয়মিত মজুরি পায় যা তার 10% সমান 84 টাকা। দেখো কল্যাণ তহবিলে 10 টাকা আর জরিমানা হচ্ছে 40 টাকা, এই তিনটে যোগ করলে হয় 134 টাকা। তাহলে একজন শ্রমিকের সপ্তাহে তার উপার্জন থেকে প্রতিষ্ঠান কেটে নিচ্ছে 134 টাকা। তাহলে 40 জন শ্রমিকের
কত হয়। তাহলে এর 40 দিয়ে গুণ, এই টাকারে 40 দিয়ে গুণ, এই টাকাকে 40 দিয়ে গুণ। তাহলে দেখো এবার এইটা যোগ করলে দেখো 5360 টাকা। তাহলে 40 জন শ্রমিকের কাছ থেকে প্রতিষ্ঠান সপ্তাহে কেটে নিল কত? 5360 টাকা। আর একজনের কত? 134 টাকা। তা এই হলো কিন্তু আমার খতে শুধু কর্তন সমূহ করতে বলেছে বিধায় আমি সেই কর্তনটা এইভাবে বের করলাম। এই খর বিস্তারিত তুমি আবার গতে এসে পেয়ে যাবা। কিভাবে পেয়ে যাবা দেখো, গতে বলেছে মজুরি বিবরণী, শ্রমিকের মজুরি বিবরণী তৈরি করো। তাহলে আমরা মজুরি বিবরণীর ঘর কাটলাম। দেখো সাল, মাস, সপ্তাহ। সাল ছিল 2004, মাস ছিল মে মাস, সপ্তাহ ছিল প্রথম। আমার অঙ্কগুলো লেখা আছে। তো আমি এরকম একটা ঘর কাটলাম। এই ঘরটা কিভাবে কাটবো আমি দেখো। কর্তন আছে কয়টা আমার? 1 2 3 আর মোটের একটা। তাহলে কর্তনের ঘরে আমার 4টা ঘর হবে। 1 2 3 আর মোট নিয়ে একটা 4। ঠিক আছে। আর নিট মজুরি অর্থাৎ একজন শ্রমিককে নিট আমার কত টাকা সপ্তাহে মজুরি দিতে হচ্ছে, এই নিট মজুরির আরেকটা ঘর। এবার উপার্জনে ছিল কি কি আমার দেখো, মূল মজুরি ছিল, ওভারটাইম মজুরি ছিল, বাড়ি ভাড়া ছিল, যাতায়াত ছিল, আর কি ছিল? পরিপূরক। এই 5টা ছিল। তাহলে 5টার সাথে আরেকটা আছে কি? মোট। তাহলে মোট 6টা ঘর। উপার্জনের দিকে দেখো 1 2 3 4 5 6টা ঘর। আর হচ্ছে কি, যেহেতু আমার শ্রমিকের সংখ্যা উল্লেখ আছে সেই কারণে শ্রমিক সংখ্যার একটা ঘর। এখন তোমার কোনো অবস্থাতে এই ঘরগুলো কিন্তু মুখস্থ করা লাগবে না। ওইখানে অঙ্ক করে বুঝতে হবে আমার কোনটা কোনটা উপার্জন, কোনটা কোনটা কর্তন। উপার্জনের ভিতর আমার কয়টা আইটেম আছে, তার সঙ্গে একটা ঘর বৃদ্ধি। কর্তনের ভিতর আমার কয়টা আইটেম আছে, তার সঙ্গে একটা ঘর বৃদ্ধি। আর এই দুইটা ঘরের যে পার্থক্য, উপার্জন আর কর্তনের যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে শ্রমিকের নিট প্রাপ্য মজুরি। আর সেই জন্য হচ্ছে এই নিট মজুরির একটা ঘর। আর যেহেতু শ্রমিকের সংখ্যা উল্লেখ আছে তাই আমি শ্রমিক সংখ্যার আরেকটা ঘর করব। তাহলে অনেকে মনে করে যে এতগুলো ঘর আমার মনে থাকবে না। আসলে এখানে মনে রাখার মতো কিছু নাই। মনে রাখার মতো হচ্ছে অঙ্কটা করে তোমার বুঝতে হবে আমার কয়টা। প্রথমে উপার্জন আর কর্তনকে আমি আলাদা ভাগ করে ফেলবো। আর এই উপার্জনের ভিতর কয়টা ঘর আছে, কয়টা উপার্জনের খাত আছে, সেই কয়টা খাতের সাথে একটা খাত যোগ করলে আমার উপার্জনের ঘর হয়ে যাবে। আবার কর্তনের ভিতর কয়টা খাত আছে, তার সাথে একটা খাত যোগ করলে আমার কর্তনের ঘর হয়ে যাবে। তো দেখো এবার লিখলাম কি, উপার্জন সমূহ, কর্তন সমূহ। আমার প্রথমে লিখলাম একজন শ্রমিক। একজন শ্রমিকের মূল মজুরি কত দেখো, একজন শ্রমিক 56 ঘন্টা কাজ করে। 56 ঘন্টা কাজ করলে স্বাভাবিক মজুরি হার কত? 15 টাকা। তাহলে 56 গুণ 15 কত হয়? 56 গুণ 15 দিলে দেখো হচ্ছে 840 টাকা। তাহলে 840 টাকা হচ্ছে একজন শ্রমিকের মূল মজুরি বা নিয়মিত মজুরি। এবার ওভারটাইম মজুরি। তাহলে ওভারটাইম মজুরি, একজন শ্রমিকের ওভারটাইম হচ্ছে 14 ঘন্টা। আর 1 ঘন্টায় সে ওভারটাইম মজুরি পায় 30 টাকা। আমরা আগে বের করেছি। তাহলে 30 গুণ 14, তাহলে 420। এবার দেখো বাড়ি ভাড়া ভাতা। বাড়ি ভাড়া ভাতা বলা ছিল 40%। এবার তোমার একটা জিনিস খেয়াল করো, যত রকম পার্সেন্টেজ বলবে স্বাভাবিক মজুরি হার, সব সময় কিন্তু এই স্বাভাবিক মজুরি হারের পার্সেন্টেজ করবে। তাহলে 840 টাকা 40% বাড়ি ভাড়া ভাতা। এই 840 টাকা 15% যাতায়াত ভাড়া। ঠিক আছে। এই 840 টাকা 5% 42 টাকা পরিপূরক ভাতা। এইবার এইটা এটা 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 এই যোগ করলে কত হয়? 1764। তাহলে এই হচ্ছে
একজন শ্রমিকের উপার্জন। এবার আমার শ্রমিক সংখ্যা ছিল কত? 40 জন। তাহলে এর 40 দিয়ে গুণ করো, 840 গুণ 40, 420 গুণ 40, 336 গুণ 40, 126 গুণ 40, 42 গুণ 40। তাহলে দেখো আমার এই টাকাগুলো চলে আসছে 70,560 টাকা। এই হচ্ছে ওই মে মাসের ওই কারখানার 40 জন শ্রমিকের সাপ্তাহিক মোট উপার্জন 70,560 টাকা। এবার দেখো কর্তন কি আছে। কর্তন ছিল ওভারটাইম মজুরির মূল মজুরির 10% ছিল প্রভিডেন্ট ফান্ড। তাহলে 840 টাকা 10% 84 টাকা। কল্যাণ তহবিলে সাপ্তাহিক 10 টাকা কেটে নেয়, কল্যাণ তহবিলের এই 10 টাকা। আর 1600 টাকা সপ্তাহে মজুরি কেটে নিয়ে জরিমানা বাবদ কেটে নিয়েছে। এই কারণে 1600 এর 40 দিয়ে ভাগ করলে প্রতি শ্রমিকে আসে কত? 40 টাকা। তাহলে এই তিনটা যোগ করলে হয় 134 টাকা। এই 134 টাকা আমি বলেছিলাম যে এই ক্ষয় আরো সুন্দর বিস্তারিত এখানে পেয়ে যাবো। তাহলে ওই সে 134 টাকা। আর 40 জনের কত হচ্ছে? এর 40 দিয়ে গুণ, এই টাকাকে 40 দিয়ে গুণ, এই টাকাকে 40 দিয়ে গুণ, এই টাকাকে 40 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে একজন শ্রমিকের মোট সাপ্তাহিক উপার্জন ছিল 1764 টাকা, আর তার কর্তন ছিল কত? 134 টাকা। তাহলে 1764 বিয়োগ 134। তাহলে একজন শ্রমিকের সাপ্তাহিক নিট প্রাপ্য মজুরি হচ্ছে 1630 টাকা। তাহলে একজন শ্রমিকের সাপ্তাহিক নিট প্রাপ্য মজুরি 1630 টাকা। কিভাবে বার করলাম? এই মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ। তাহলে 40 জনের মোট উপার্জন ছিল কত? 70,560। আর 40 জনের সপ্তাহে মোট কর্তন ছিল 5,360। তাহলে এই 70,560 থেকে 5,360 বিয়োগ করলে থাকে, দেখো বিয়োগ করলে থাকে দেখি 60 5 3 হ্যাঁ, তাহলে 65,200 টাকা। যাক, এইটা আর এটার বিয়োগফল যেটা, এইটা আর এটার বিয়োগফল যেটা হবে সেইটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 40 জনের। তাহলে 40 জনের নিট প্রাপ্য মজুরি সপ্তাহে আসছে কত? 65,200 টাকা। এরপর তোমার যে কাজটা ছিল, আমি আগের ক্লাসে বলেছিলাম যে এই কাজটা তোমার সব সময় করতে হবে। শেষে কোন কাজটা? যে এই যে প্রস্তুতকারীর স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর। এখন অনেক সময় এখানে 3টে স্বাক্ষর দিলেও হয়, আবার 4টে দিলেও হয়। তো তুমি এই 4টে দিয়ে করে দেবা। এই যে প্রস্তুতকারীর স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, এই 4টে স্বাক্ষরের ঘর তুমি করবা। করার পর বলেছিলাম কি, এরে যদি আরো সুন্দর করতে চাও তাহলে কি করবা? এইখান থেকে দাগ দিলে এই মজুরি বিবরণীটা যদি এই কাজটুকু করার পর এরকম সুন্দর করে আরেকটা দাগ চারিদিক দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এর আরো সুন্দর হলো দেখতে। অবশ্যই এই দাগটা না দিলে যে তোমার নম্বর কমে গেল তা কিন্তু না। আমি বলেছি কি, যে কাজটা তুমি যত সুন্দর করবে ততই ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে, যিনি খাতা দেখবেন তারও ভালো লাগবে। তো এই হচ্ছে কিন্তু আমার মজুরি বিবরণীর কর্মঘণ্টা পদ্ধতিতে আমরা শ্রমিককে কিভাবে মজুরি দিয়ে থাকি। আর আগের দিন আমরা করেছিলাম কি, যে কাজ কে কতটুকু করেছে, যে আমি একটা টাইমলাইন দিয়ে দিয়েছিলাম, আমি একটা কাজের ধরন বুঝাই দিয়েছিলাম, এই টাইমে এই কাজটা করতে হবে, তার থেকে যদি কম করো তাহলে এক হারে মজুরি পাবা, আর যদি বেশি করো তাহলে তোমার সেই
তোমার কাজের প্রণোদনা হিসাবে, তোমার কাজের বোনাস হিসেবে, তোমার দক্ষতা অনুযায়ী মজুরি বেশি পাবো। আর এখানে কিন্তু দক্ষ অদক্ষ কিছু বলা নাই, বলা আছে যে এই কয় ঘন্টা কাজ করতে হবে, তার থেকে বেশি করলে ওভারটাইম যে মজুরি সেইটা পাবো। আর ওখানে কিন্তু ওভারটাইম ছিল না, অর্থাৎ যে ভালো কাজ করবে সে বেশি পাবে, আর যে দক্ষ কম সে কিন্তু মজুরিও কম পাবে। তাহলে আমরা আজকে কিন্তু আগের দিনে ছিল যে দক্ষতা অনুযায়ী সে তার মজুরি কম বেশি পেতে পারে, আর আজকে হচ্ছে কি কর্ম মানে কাজের যে ঘন্টা বা সময়, সেই সময়ের উপর ভিত্তি করে আমার এত সময় কাজ করলে এত টাকা তোমাকে দিব, আর না পারলে মানে বেশি করলে তোমার সেই মজুরির হারটা আলাদা। এই তো মজুরি বিবরণী তোমাদের আমি আগের দিনও বলেছি, এটা খুব সহজ একটা চ্যাপ্টার। তো আমরা এই যে দুই ধরনের অঙ্ক করলাম, আমরা যদি এই চ্যাপ্টারের আরো অঙ্ক আছে সেগুলোর থেকেও আরো ইজি হবে, তো আমরা চাচ্ছি এই অঙ্কগুলো এই ক্লাসে আর না করার জন্য। তো আমরা যদি আগামী ক্লাসে অন্য অঙ্ক করি, অর্থাৎ যেমন এই চ্যাপ্টারের সাথে আছে উৎপাদন ব্যয় বিবরণী, সেই উৎপাদন ব্যয় বিবরণীর দিকে আমরা যেতে পারি। তো আমরা আগামী ক্লাসে যদি এখান থেকে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার কথাও বলবো, আর উৎপাদন ব্যয় বিবরণী এই চ্যাপ্টারের পাশাপাশি একসঙ্গে আছে, দুইটা মিলা, তো আমরা সেই জায়গাটায় কথা বলবো। তো আজকে আমাদের এই অঙ্কটা আমরা কিন্তু এই পর্যন্ত শেষ করছি। তো আবারও তোমাদের আন্তরিকভাবে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালো থাকার কামনা, যেটা আমি নিরন্তরভাবে করে থাকি, সেই ভালো থাকবে, সবাই মিলেমিশে সুস্থ থাকবে, এমন প্রত্যাশা নিয়ে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ।